প্রিয় ছাত্রছাত্রী, এডু ক্রিয়েটিভ চ্যানেলে ওয়েলকাম। আজ আমরা এডুকেশন সাবজেক্টের যে মক টেস্ট আলোচনা করছি। আজকে মক টেস্ট 8। এই মক টেস্টেও আমরা 30টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব। শুধু তাই নয়, উত্তরগুলির অর্থাৎ কেন সঠিক তারও যেমন কারণ আমরা ব্যাখ্যা করব, কেন ভুল বাকি 3টে অপশান সে বিষয়েও আমি তোমাদের সামনে তুলে ধরব। তো সেই জন্যে ভিডিও মনোযোগ সহকারে দেখো, কারণ এখান থেকে অনেক তথ্য, অনেক ধরনের প্রশ্ন তোমরা জানতে পারবে, বুঝতে পারবে, যেগুলি হয়তো তোমাদের পরীক্ষাতে আসবে, নতুবা হয়তো এই ভিডিওর এই প্রশ্নগুলির জ্ঞান তোমাদের অন্য প্রশ্নের উত্তর করতে সাহায্য করবে। তাহলে চলো, আজকের যে প্রথম যে প্রশ্ন রয়েছে, রুশোর এমিল প্রকৃতিবাদী শিক্ষার একটি মাইল ফলক। আমরা জানি যে রুশোর একটি গ্রন্থ এমিল। বলছে এই রচনায় শিক্ষার যে ধাপগুলি উল্লেখ করা হয়েছে তার মূল ভিত্তি কী? সমাজের প্রয়োজন অনুযায়ী ধাপভাগ, শিশুর স্বাভাবিক বিকাশের ধারা, ধর্মীয় আচার অনুষ্ঠানের কাঠামো আর শিক্ষকের আরোপিত পরিকল্পনা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান বি, শিশুর স্বাভাবিক বিকাশের ধারা। দেখো, রুশোর মতে বা রুশো তার এমিল গ্রন্থে কিন্তু বলেছেন যে শিক্ষা হবে শিশুর প্রাকৃতিক বিকাশের ধাপ অনুসারে। অর্থাৎ তিনি শিশুর বয়সকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন, শৈশব, বাল্য, কৈশোর, যৌবন। প্রতিটি ধাপের জন্য তিনি আলাদা আলাদা শিক্ষণ পদ্ধতি নির্মাণ করেছেন বা পদ্ধতি নির্ধারণ করেছেন। তো সেই অনুসারে কিন্তু শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করার কথা বলেছেন। বাকিগুলো কেন সঠিক নয়? সমাজের প্রয়োজন অনুযায়ী বলছে। এখানে দেখো, সমাজকেন্দ্রিক যে ধাপ সেটা সমাজতত্ত্বের একটি ধারণা, যেটা আমরা দুর্খেমের ক্ষেত্রে আমরা যদি দেখি, তো এখানে ক্ষেত্রে এটি সঠিক নয়। আবার কি বলছে, ধর্মীয় আচার অনুষ্ঠানের কাঠামো, যদি এই বিষয়টি আমরা দেখি তাহলে রুশোর যে ধর্মীয় অনুশাসন ভিত্তিক শিক্ষা তিনি সেটাকে কিন্তু প্রত্যাখ্যান করেছেন। আর কি শিক্ষকের আরোপিত পরিকল্পনা, তাহলে প্রকৃতিবাদী পরিষ্কারভাবে বলা আছে শিক্ষক কখনোই নির্দেশদাতা হবেন না, কারণ তিনি শিশুর ক্ষেত্রে এখানে শিশুই হচ্ছে গিয়ে সবার কেন্দ্রে থাকবে, তাই শিশু কেন্দ্রিক শিক্ষাকেই এরা সবার আগে রেখেছে। এরপর দেখো, দুয়ে যে প্রশ্ন হচ্ছে শিশুর বৃদ্ধি ও বিকাশ, এর মধ্যে মৌলিক পার্থক্য কোনটি? বলছে গ্রোথ মানসিক, ডেভেলপমেন্ট শারীরিক, গ্রোথ পরিমাণগত, ডেভেলপমেন্ট গুণগত, গ্রোথ অপরিবর্তনীয়, ডেভেলপমেন্ট পরিবর্তনশীল, গ্রোথ সর্বদা অভ্যন্তরীণ আর ডেভেলপমেন্ট সর্বদা বাহ্যিক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? হবে গিয়ে অপশান বি, গ্রোথ পরিমাণগত আর ডেভেলপমেন্ট গুণগত হয়েছে। কারণ কি না, গ্রোথ আমরা জানি শারীরিক যে পরিবর্তন, অর্থাৎ যেমন উচ্চতা, ওজন বৃদ্ধি, এটাকে আমরা পরিমাপ করতে পারি। আবার ডেভেলপমেন্ট কি, ব্যক্তিত্ব, বুদ্ধি, সামাজিকতা, আবেগ ইত্যাদির গুণগত পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারি বা পরিমাপ করতে পারছি। অর্থাৎ গুণগত দিকটা কিন্তু এখানে আমরা তুলে ধরছি। এরপরে যে বিষয়টি রয়েছে, বলছে গ্রোথ মানসিক এবং ডেভেলপমেন্ট শারীরিক। তাহলে দেখো, ঠিক উল্টো হয়ে গেছে। তাহলে গ্রোথ হওয়া উচিত শারীরিক আর ডেভেলপমেন্ট মানসিক, তাই এটি ভুল। বলছে গ্রোথ অপরিবর্তনীয় আর ডেভেলপমেন্ট পরিবর্তনশীল। তাহলে দেখো, উভয়ই কিন্তু পরিবর্তনশীল, তাই এটি সঠিক নয়। যদিও আমরা জানি যে গ্রোথ একটা বয়স হয়ে পরে কী হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কিন্তু ডেভেলপমেন্ট আজীবন চলতে থাকে। আর গ্রোথ সর্বদা অভ্যন্তরীণ, ডেভেলপমেন্ট সর্বদা বাহ্যিক, তাহলে উভয়েরই কিন্তু একটা অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রভাব রয়েছে, তাই এটিও সঠিক নয়। তিনে যে প্রশ্ন রয়েছে, নিচের কোনটি শিক্ষামূলক নির্দেশনার লক্ষ্য? শিক্ষার্থীদের শিক্ষামূলক সঙ্গতি বিধানে সহায়তা করা, স্বাস্থ্য সম্পর্কে তথ্য সংরক্ষণ করা, ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতার বিকাশ, বৃত্তিতে উন্নতি ও বৃত্তি অভিযোজন। তাহলে 4টে যে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর অপশান এ, শিক্ষার্থীদের শিক্ষামূলক সঙ্গতি বিধানে সহায়তা করা। কারণ এডুকেশনাল গাইডেন্স, শিক্ষামূলক নির্দেশনা, সেটা স্বাভাবিকভাবে ছাত্রদের শিক্ষা জীবনে তাদের যোগ্যতা, তাদের আগ্রহ, সমস্যার সঙ্গে শিক্ষাগত বিষয়গুলির সঙ্গতিবিধান ঘটানোই এডুকেশনাল গাইডেন্স বা শিক্ষামূলক নির্দেশনার মূল লক্ষ্য। বাকি স্বাস্থ্য সম্পর্কে যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু হেলথ গাইডেন্স বা স্বাস্থ্য নির্দেশনা। আর ন্যায় অন্যায় বোধ, এটা আমরা যদি দেখি এটা মোরাল বা ভ্যালু গাইডেন্স আর কি, বা সেই সমস্ত কিছু ক্ষেত্রে শিক্ষামূলক বিষয়ে কিন্তু এই বিষয়টি তাৎপর্যপূর্ণ নয়। বৃত্তিতে উন্নতি এবং বৃত্তি অভিযোজন, তাহলে এটা ভোকেশনাল গাইডেন্সের মধ্যে পড়ছে, তাই এটিও সঠিক নয়। এরপরে দেখো, 4 যে প্রশ্ন রয়েছে, আমরা কি দেখতে পাচ্ছি 4 বলছে থার্স্টনের প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটিস তত্ত্ব মূলত কার মতবাদকে চ্যালেঞ্জ করেছিল? তাহলে থর্নডাইক, প্যাভলভ, স্পিয়ারম্যান, স্কিনার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অবশ্যই অপশান সি, স্পিয়ারম্যান। কারণ আমরা জানি যে স্পিয়ারম্যান বলেছিল বুদ্ধি একটি দ্বি উপাদান তত্ত্ব, অর্থাৎ জেনারেল উপাদান, জি উপাদান আর স্পেসিফিক উপাদান, এস উপাদান দিয়ে গঠিত। কিন্তু থার্স্টন এই যে একক জি উপাদানের যে ধারণাকে তিনি চ্যালেঞ্জ করে 7টি
তিনি কি করেছিলেন, প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটিসের প্রস্তাব করেছিলেন। কেমন? তো সেই জন্য এই স্পিয়ারম্যানের তত্ত্বকেই তিনি সবার আগে চ্যালেঞ্জ করেছিলেন। তাহলে এবার দেখো 5-এ যে প্রশ্ন রয়েছে, NCFTE 2009 অনুসারে শিক্ষকদের পেশাগত উন্নয়ন কিসের উপর নির্ভরশীল? কেবল শাস্তিমূলক পদ্ধতি, নিরবিচ্ছিন্ন পেশাগত শিক্ষা, প্রতিফলনমূলক অনুশীলন, শুধু পরীক্ষার ফলাফল আর পাঠ্য বই মুখস্থ করার ক্ষমতা। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি, নিরবিচ্ছিন্ন পেশাগত শিক্ষা এবং প্রতিফলনমূলক অনুশীলন। হয়েছে? কারণ কি না, দেখো NCFT ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন, এই যে বিষয়টি রয়েছে, এই বিষয়ের ক্ষেত্রে আমরা সেখানে দেখেছি যে শিক্ষক হবেন আজীবন শিক্ষার্থী, তিনি সর্বদাই কি করবেন, শিখবেন। অর্থাৎ তার এই শেখার উপর নির্ভর করবে যে তার কন্টিনিউয়াস প্রফেশনাল যে ডেভেলপমেন্ট, অর্থাৎ তার পেশাগত উন্নয়ন যে ডেভেলপমেন্ট, সেটির কিন্তু নির্ভর করবে। তার প্রতিফলনমূলক অনুশীলন, গবেষণা ইত্যাদি বিষয়গুলো কিন্তু তার শিক্ষণের উপর কিন্তু প্রভাব বিস্তার করবে। তো কেবল শাস্তিমূলক বিষয়, তাহলে আধুনিক শিক্ষাদান পদ্ধতিতে শাস্তি এই বিষয়টিই যায় না। শুধুমাত্র পরীক্ষার ফলাফল, দেখো শুধু পরীক্ষার ফলাফল শিক্ষকদের মানদণ্ডের উন্নয়ন কখনো হতে পারে না। পাঠ্য বই মুখস্থ, এটা মুখস্থ বিদ্যার বিষয়, শিক্ষকের উন্নয়নের সূচক নয়। এবার দেখো 6 যে প্রশ্ন রয়েছে, বলছে পেথোলজি শিক্ষায় হেড, হার্ট, হ্যান্ডস এই যে সমন্বয় কেন গুরুত্বপূর্ণ? কেবলমাত্র জ্ঞানগত বিকাশের জন্য, ধর্মীয় শিক্ষা দীক্ষার জন্য, আর কি রয়েছে আবেগিক, বৌদ্ধিক, ব্যবহারিক দক্ষতার সমন্বিত বিকাশের জন্য, আর শৃঙ্খলা বৃদ্ধি করার জন্য। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, আবেগিক, বৌদ্ধিক এবং ব্যবহারিক দক্ষতার সমন্বিত বিকাশের জন্য। দেখো বাকিগুলো কেন হবে না? কারণ কি বলা হয়েছে, বলছে পেথোলজি তার যে শিখন তত্ত্ব, সেখানে হেড, হার্ট এবং হ্যান্ড, অর্থাৎ এখানে বুদ্ধি বা আবেগ বা নৈতিকতা এবং দক্ষতা বা কর্ম এই সম্পর্কিত বিষয়গুলোর সঙ্গে এই 3টি অর্গান কিন্তু যুক্ত রয়েছে। তাই এখানে যদি আমরা দেখি, এটা একটা চাইল্ড ডেভেলপমেন্টের একটা ভিত্তি। তো সেই জন্যেই আবেগিক, বৌদ্ধিক, ব্যবহারিক দক্ষতা 3টি বিষয়ের সমন্বয়ের কথা তিনি বলেছেন। বাকিগুলো কেন হবে না? বলছে কেবলমাত্র জ্ঞানগত বিকাশের জন্য। তারা দেখো জ্ঞানগত বিকাশ মানে কি, শুধুমাত্র মস্তিষ্কের বিকাশ নয়, তিনি এখানে 3টি দিকের কথা বলেছেন, তাই এটি সঠিক নয়। আর কি বলছে, ধর্মীয় শিক্ষা, তাহলে পেথোলজির শিক্ষা কিন্তু ধর্মকেন্দ্রিক ছিল না, তাই জন্য এটি সঠিক নয়। আর শৃঙ্খলা বৃদ্ধি, তাহলে উদ্দেশ্য শৃঙ্খলা নয়, উদ্দেশ্য কী ছিল, পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট বা বিকাশের কথা বিষয় বলা হয়েছিল, তাই এটি সঠিক নয়। এরপরে দেখো 7 যে প্রশ্ন রয়েছে, খুব ভালো একটি প্রশ্ন, ন্যাচারালিজম এবং রিয়েলিজম এর মধ্যে মূল পার্থক্য কী? বলছে রিয়েলিজম বস্তু জগতের বাস্তবতাকে গুরুত্ব দেয়, ন্যাচারালিজম প্রকৃতি এবং অভিজ্ঞতার উপর শিশুর বিকাশকে গুরুত্ব দেয়। রিয়েলিজম, ন্যাচারালিজম উভয়ই অভিজ্ঞতাবাদীর সমর্থক। রিয়েলিজম ধর্মীয় বিশ্বাসকে প্রাধান্য দেয় আর ন্যাচারালিজম দেয় না। আর ন্যাচারালিজম শিক্ষক নির্ভর, রিয়েলিজম ছাত্র নির্ভর। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান এ, রিয়েলিজম বাস্তবের বা বস্তু জগতের বাস্তবতাকে গুরুত্ব দেয় আর ন্যাচারালিজম প্রকৃতি এবং অভিজ্ঞতার উপর শিশুর বিকাশকে গুরুত্ব দেয়। অপশান এ হচ্ছে গিয়ে সঠিক হলো। এবার হচ্ছে গিয়ে বাকিগুলো কেন সঠিক নয়। বলছে ন্যাচারালিজম, রিয়েলিজম উভয়েই অভিজ্ঞতাবাদের সমর্থক। দেখো এখানে বিষয়টি কিন্তু ঠিক পার্থক্য বোঝাচ্ছে না, তাহলে দুজনেই যদি সমর্থক হয় তাহলে পার্থক্য কি করে হয়, তাই এটি সঠিক নয়। বলছে রিয়েলিজম ধর্মীয় বিশ্বাসকে প্রাধান্য দেয়, ন্যাচারালিজম তা দেয় না। দেখো ধর্ম নয়, বাস্তব জ্ঞানই কিন্তু রিয়েলিজমের মূল বিষয়, তাই এটি কিন্তু সঠিক নয়। আর ন্যাচারালিজম শিক্ষক নির্ভর, রিয়েলিজম ছাত্র নির্ভর, ঠিক উল্টোটো। কারণ আমরা জানি যে ন্যাচারালিজম সে কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষার উপরে নির্ভরশীল, তাই এটি সঠিক নয় হলো। এরপর দেখো 8 যে প্রশ্নটি রয়েছে, স্টানবার্গের বলছে টার্ক থিওরিতে অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স সবচেয়ে ভালোভাবে কোন পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায়? তাহলে যে পরীক্ষাগুলো রয়েছে তার মধ্যে কোন পরীক্ষা? বলছে রসাই ইন ব্লড অবিক টেস্ট, TAT থিমাটিক অ্যাপারসেপশন টেস্ট, MMPI, IQ টেস্ট। হয়েছে? তাহলে এইখানে IQ টেস্টের একটি নাম দেওয়া হয়েছে WA ভেক্সলারের টেস্টের কথা বলা হয়েছে। তাহলে কী কী অপশানগুলো রয়েছে? তাহলে আবার দেখছি আমরা, রসা ইং ব্লড টেস্ট, TAT থিমাটিক অ্যাপারসেপশন টেস্ট, MMPI আর IQ টেস্ট। তাহলে দেখো এই বিষয়গুলো আমরা এবার একটু দেখে নিই। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান ডি, IQ টেস্ট। কেন? দেখো স্টানবার্গের যে টার্কিক থিওরি রয়েছে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যানালাইটিক্যাল, ক্রিয়েটিভিটি এবং প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্সের কথা বলা হয়েছে।
তাহলে একদিক থেকে আমরা এই যে ইন্টেলিজেন্সগুলো এগুলো কী করছে, প্রবলেম সলভিং করছে, লজিক্যাল আমরা রিজনিং করছে, অর্থাৎ এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমরা আইকিউ টেস্টের অর্থাৎ ইন্টেলিজেন্ট টেস্টের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পারি। তো সেই জন্যে অপশান ডি হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর। বাকিগুলো কেন হবে না দেখো এখানে বলছে রসার যে টেস্ট এটা কিন্তু একটা প্রজেক্টিভ টেস্ট, এটা ব্যক্তিত্ব নির্ণয়ের জন্য কিন্তু আমরা বা ব্যক্তিত্ব পরিমাপের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, তাই এটি ইন্টেলিজেন্সের জন্য নয়। টিএটি এটিও কিন্তু যদি আমরা দেখি এটিও কিন্তু একটা ব্যক্তিত্ব, আর এমএমপিআই যেটাকে আমরা এটাও ক্লিনিক্যালি ব্যক্তিত্ব পরিমাপক অভিজ্ঞতা, তাই এটি সঠিক নয়। নয় যে প্রশ্নটি রয়েছে দেখো, সত্য ঘটনার পরিবর্তে সাংবাদিক যখন মিথ্যা সাজানো ঘটনা পরিবেশন করে তখন তাকে কি বলে? হলুদ জার্নালিজম, নীল জার্নালিজম, লাল জার্নালিজম আর সাদা জার্নালিজম। তাহলে এই বিষয়গুলি কি হতে পারে? দেখো বলছে হলুদ জার্নালিজম, এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর হয়েছে। নীল জার্নালিজম বলতে কি না, সাধারণত এটা আমাদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এই বিষয়টি ঠিকঠাকভাবে খাপ খায় না, কারণ এটি সাংবাদিক যারা রয়েছে তারা যৌন সংক্রান্ত যে সমস্ত বিষয় বা সংবাদগুলো পরিবেশন হয় এটা সেই অর্থে সঠিক নয়। এখানে লাল, যেটা আমরা জানি যে বিপ্লবের যে সমস্ত বিষয়গুলো এই সাংবাদিকতার এই সমস্ত বিষয় এরা এই জার্নালিজমের মাধ্যমে তুলে ধরে, আর সাদা জার্নালিজম মানে যেখানে স্বচ্ছতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সত্য যেখানে তুলে উঠে আসে সেটা হচ্ছে গিয়ে সাদা জার্নালিজম। আর তাহলে সত্যকে যখন অতিরঞ্জিত করে বাড়ানো হয়, ফুলিয়ে ফাঁপিয়ে যখন বিকৃতি করি বা মিথ্যা করি সাজানো ঘটনা পরিবেশন করা হয় শুধু কেবলমাত্র পাঠক বা দর্শকদের মনোযোগ আকর্ষণের জন্য, তখন তাকে কিন্তু হলুদ সাংবাদিকতা বা ইয়েলো জার্নালিজম বলা হয়। এটা কিন্তু মূলত 19 শতাব্দীর শেষ দিকে আমেরিকায় এই বিষয়টি কিন্তু জনপ্রিয় হয়েছিল, এবং যদি আমরা দেখি যে জোসেফ পুলিৎজার এবং উইলিয়াম র্যান্ডলফ এরাই কিন্তু প্রথম এই সংবাদপত্রের মাধ্যমে এই বিষয়টি কিন্তু নজরে এনেছিলেন। এরপরে আমরা 10-এর দিকে দেখব প্রথম মনোবৈজ্ঞানিক গবেষণার প্রতিষ্ঠা কে করেন বা প্রতিষ্ঠিত করেন কে কে? অপশান মনোবিদ ভুন্ড, স্টার্ন, টারম্যান, ওয়াটসন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? মনোবিদ ভুন্ড হয়েছে। এরপরে দেখো 11তে যে প্রশ্ন আছে এবার সেটা আমরা দেখব কি রয়েছে। বলছে আইডিয়ালিজম এবং প্র্যাগম্যাটিজমের মধ্যে মৌলিক পার্থক্য কোথায় রয়েছে? বলছে উভয়ে এই সত্যকে অভিজ্ঞতার ফল মনে করে, একটিতে সমাজ অস্বীকার অপরটিতে সমাজ অস্বীকার, এটা স্বীকার হবে। আর কি বলছে উভয়ে আত্মার উৎকর্ষকে শিক্ষা বলে, একটিতে সত্য স্থির অপরটিতে সত্য পরিবর্তনশীল। তাহলে দেখো পার্থক্য এখানে কি হবে? তাহলে দেখো এক এক করে আমরা বিষয়গুলোকে বুঝি। বলছে উভয়ে সত্যকে অভিজ্ঞতার ফল বলে মনে করে। তাহলে দেখো এই যে বিষয়টি রয়েছে এই বিষয়টি কিন্তু এই নিরিখে যদি আমরা দেখি তাহলে কিন্তু তা ঠিক নয়। কারণটা কি? বলছে সত্যকে অভিজ্ঞতার ফল, কারণ আইডিয়ালিজম কিন্তু অভিজ্ঞতার উপর কি করে? জোর দেয় না, তাই এটি সঠিক নয়। বলছে একটিকে সমাজ স্বীকার করে একটিকে সমাজ অস্বীকার করে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি সমাজ অস্বীকার যে বিষয়টি, আইডিয়ালিজম সমাজের চেয়ে আত্মার উৎকর্ষকে তারা কিন্তু বেশি গুরুত্ব দিয়েছে। অর্থাৎ সেখানে যদি আমরা দেখি সমাজ অস্বীকার এই বিষয়টি কিন্তু যদি আমরা আইডিয়ালিজমের ক্ষেত্রে দেখি তাহলে এটি কিন্তু সঠিক নয়। আবার যদি দেখি এখানে দুটোই যদি অস্বীকারই যদি থাকে তাহলে সেক্ষেত্রেও যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রেও বিষয়টি কিন্তু সঠিক নয়, কারণ প্র্যাগম্যাটিজম সমাজকে স্বীকার করে। বলছে উভয়ই আত্মার উৎকর্ষকে শিক্ষা বলে। তাহলে উভয়েই কিন্তু আত্মার উৎকর্ষকে শিক্ষা বলে না, কারণ প্র্যাগম্যাটিজম আত্মা নিয়ে অত বেশি মাথা ঘামায় না। তাই একটি সত্য স্থির অপর সত্যটি পরিবর্তনশীল হয়েছে। তাহলে আমরা আইডিয়ালিজমের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো যে সত্য সেটা আছে অ্যাবসোলিউট, সেটা ইটারনাল আনচেঞ্জিং, মানে সেটা কোনো পরিবর্তন হয় না, কিন্তু প্র্যাগম্যাটিজমের ক্ষেত্রে কিন্তু সত্য পরিবর্তনশীল। 12তে দেখো যে প্রশ্নটি রয়েছে বলছে কোন তত্ত্ব পার্সোনালিটি ডাইমেনশন 3 যেটা আমরা আছে বলছে এক্সট্রাভার্সন, নিউরোটিজম আর সাইকোটিজম, আর কোন তথ্যে টেট লেভেলের 3 কার্ডিনাল সেন্ট্রাল সেকেন্ডারি টেট রয়েছে? তাহলে বলছে আলপোর্টের ডাইমেনশন, ক্যাটেলের টেট লেভেল, ক্যাটেলের ডাইমেনশন, আইজ্যাঙ্কের টেট লেভেল, আইজ্যাঙ্কের ডাইমেনশন, আলপোর্টের টেট লেভেল, আলপোর্ট ডাইমেনশন আর আইজ্যাঙ্কের টেট লেভেল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো এই যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু যদি আমরা দেখি তাহলে কী হবে? তাহলে আইজ্যাঙ্কের ডাইমেনশন আর আলপোর্টের টেট লেভেল। তাই এই প্রশ্নের অপশান সি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। এবার দেখো বাকিগুলো তাহলে হবে না, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি। 13তে দেখো পিটিএসডি বলছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এর জন্য ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে কোনটি অপরিহার্য?
বলছে অন্তত 6 মাস শারীরিক অসুস্থতা, বলছে পূর্বে সিজোফ্রেনিয়ার ইতিহাস থাকা, জীবনের জন্য হুমকিস্বরূপ ঘটনা অভিজ্ঞতা, আর কোনোটিই নয়। তাহলে এর মধ্যে কোনটি সঠিক হবে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা করছি কী হবে? অপশান সি, জীবনের জন্য হুমকিস্বরূপ কোনো ঘটনার অভিজ্ঞতা। অর্থাৎ দেখো, যখন পিটিএসডি এটি কিন্তু একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার যদি আমরা মনে করি। অর্থাৎ কি না, কখনো কোনো কিছু ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়েছে, মানে যেমন কোনো যুদ্ধ হতে পারে বা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে বা দুর্ঘটনা হতে পারে বা প্রিয়জনে হঠাৎ করে মারা গিয়েছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তাদের হুমকিস্বরূপ যে বিষয়গুলি রয়েছে সেগুলো কিন্তু তাদের জীবনে একটা ঘটনা বা অভিজ্ঞতা হিসেবে থেকে যায়। তো এক্ষেত্রে আর যে বাকি অপশানগুলো রয়েছে, তাহলে এই কিন্তু ব্যক্তিকে একটা মানে কী বলে ট্রমাটিক বা তার মধ্যে একটা কিন্তু সবসময় একটা অ্যাংজাইটি হিসেবে কিন্তু কাজ করছে। বাকিগুলো বলছে 6 মাস শারীরিক অসুস্থতা, এই যে বিষয়টি রয়েছে, তাহলে এটি কিন্তু পিটিএসডি নির্ণায়ক নয়, তাই এটি ভুল। আর কি বলছে সিজোফ্রেনিয়ার ইতিহাস, এর সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই। আর অন্য অপশানগুলো তাহলে যদি আমরা দেখি কোনোটিই নয়, তাই এটি কিন্তু হবে না, কারণ অপশান সি হচ্ছে। 14তে যে প্রশ্নটি রয়েছে দেখো, এনসিএফ 2005 কোন ধারণাটিকে গুরুত্ব পেয়েছে? এনসিএফ 2005-এ কোন ধারণাটি গুরুত্ব পেয়েছে? চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, টিচার সেন্ট্রিক, এক্সাম সেন্টার আর রোড লার্নিং। এটা আমরা আগেও আলোচনা করেছি। তাহলে এনসিএফ এটি তাহলে কী হবে? অবশ্যই যেটা চাইল্ড সেন্টার এডুকেশন, অর্থাৎ অপশান এ সঠিক উত্তর হয়েছে। টিচার সেন্টার তো আজকালকার দিনে আর এটা হয় না, এটা পুরোনো মডেলকে বলতে পারি। এক্সাম সেন্টার এটা একটা সমালোচিত বিষয়, আর রুট লার্নিং এটাকে তো আজকের দিনে এটাকে আমরা কি করছি? স্পষ্টতই বাদ দিয়েছি। এরপরে আমরা দেখব 15তে যে প্রশ্ন রয়েছে, কি রয়েছে? বলছে আইডেন্টিফিকেশন বা একাত্মীকরণ কৌশলে ব্যক্তি কিভাবে তৃপ্তি লাভ করে। কি রয়েছে সে বিষয়টি এবার একটু দেখে নাও। তাহলে বলছে নিজের সমস্যা থেকে নিজেকে প্রত্যাহার করা, অন্য সুপরিচিত প্রতিষ্ঠিত ব্যক্তির সঙ্গে আবেগমুক্তভাবে নিজেকে মিলিয়ে, অবদমিত কামনা বাসনা অবচেতন পাঠিয়ে, আর দৈহিক লক্ষণে মানসিক একটা দ্বন্দ্ব রূপান্তরিত করে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে কি বলছে? আইডেন্টিফিকেশন, একাত্মীকরণ। অর্থাৎ দেখো এই বিষয়টি সঠিক উত্তর কী হবে? অপশান বি, অন্য সুপরিচিত বা প্রতিষ্ঠিত ব্যক্তির সঙ্গে আবেগমুক্তভাবে নিজেকে মিলিয়ে দেয়। কারণটা কি না, দেখো আইডেন্টিফিকেশানে কিন্তু এটি ফ্রয়েডের যদি আমরা দেখি যে ইগো ডিফেন্স যে মেকানিজম রয়েছে তার মধ্যে একটি। কারণ এখানে ব্যক্তি কি করে না, এখানে ব্যক্তি নিজের মানসিক তৃপ্তি লাভের জন্য কোনো শক্তিশালী বা কোনো আদর্শ বা সুপরিচিত কোনো ব্যক্তির গুণাবলী, তার নিজের আচরণ বা বৈশিষ্ট্যকে নিজের মধ্যে কল্পনা করে বা গ্রহণ করে। যেমন কীরকম হতে পারে? উদাহরণস্বরূপ আমরা কি দেখতে পারি না, কোনো শিশু তার প্রিয় শিক্ষকের মতো করে কথা বলার চেষ্টা করছে, আবার হয়তো কোনো ছাত্র খেলার মাঠে তার প্রিয় ক্রিকেটারের ভঙ্গিমাতে নকল করছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু এর মধ্যে রয়েছে। এরপরে দেখো বাকি যেগুলো রয়েছে অপশানগুলো, বলছে নিজের সমস্যা থেকে নিজেকে প্রত্যাহার করা, তাহলে এটি কিন্তু একটা উইথড্রল, তাহলে এটি একটি অন্যরকম কৌশল। আর বলছে অবদমিত কামনা বাসনা অবচেতন মনে পাঠিয়ে, তাহলে এটি কি? এটা হচ্ছে গিয়ে ডিপ্রেশন, তাই এটি সঠিক নয়। আর মানসিক দ্বন্দ্ব শারীরিক লক্ষণের রূপান্তর, তাহলে এটাই হচ্ছে গিয়ে কনভার্সন, তাহলে এটিও সঠিক নয়। 16তে যে প্রশ্ন বলছে ইউনিভার্সালাইজেশন অফ প্রাইমারি এডুকেশনের প্রধান অন্তরায় কোনটি? তাহলে কি বলেছে? শিক্ষক প্রশিক্ষণের অভাব, উচ্চশিক্ষার চাহিদা, সামাজিকরণ প্রক্রিয়া, আর প্রাথমিক স্তরে পাঠ্যপুস্তকের জটিলতা। তাহলে প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণের ক্ষেত্রে প্রধান সমস্যা কোনটি? তাহলে দেখো এখানে যে সমস্যাগুলো রয়েছে, প্রথম হচ্ছে উচ্চশিক্ষার চাহিদা, তাহলে এটি সঠিক নয়। সামাজিকরণ প্রক্রিয়া, এটি সঠিক নয়। প্রাথমিক স্তরে পাঠ্যপুস্তকের জটিলতা, কিছুটা হলেও এটাকে সমালোচনা হিসেবে সেভাবে নিয়ে আসা যায় না। তাহলে শিক্ষক প্রশিক্ষণের অভাব, অর্থাৎ কি শিক্ষক সংকট বা শিক্ষক প্রশিক্ষণের অভাব, কাঠামোর অভাব ইত্যাদি বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। 17তে যে প্রশ্নটি রয়েছে, পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে চাইল্ড সেন্টারনেস এটা কোন দর্শনের সঙ্গে যুক্ত? আদর্শবাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, মার্ক্সবাদ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে দেখো, তাহলে বলছে পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে, তাহলে পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই কী হবে? প্রয়োগবাদ, অপশান সি। কেন না, বাকিগুলো একটু দেখে দাও। দেখো প্রয়োগবাদ কি বলেছে? লার্নিং বাই ডুইং, অর্থাৎ যে চাইল্ড সেন্ট্রিক, অর্থাৎ শিশুর রুচি, তার প্রয়োজন, তার আগ্রহের ভিত্তিতে শিক্ষা দেওয়ার কথা কিন্তু বলা হয়। অর্থাৎ অভিজ্ঞতা ভিত্তিক কার্যকলাপ, যেমন সমস্যার সম্মুখীন হওয়া বা প্রকল্প বা পরীক্ষা নিরীক্ষা ইত্যাদির মাধ্যমে কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে ছাত্রছাত্রীদের করানো হয়। শিক্ষক তাহলে এখানে কি করে না, শিক্ষক এখানে গাইড বা তিনি একটা ফ্যাসিলিটেটরের ভূমিকা অংশগ্রহণ করেন। তো এই জন্য এটি কিন্তু চাইল্ড সেন্ট্রিক বা কারিকুলামের উপর কিন্তু জোর দেওয়া হয়। এরপরে যে বাকিগুলোকে বলছে আদর্শবাদ। দেখো আদর্শবাদে যদি আমরা দেখি, এটা কিন্তু ঠিক চাইল্ড সেন্ট্রিক নয় ঠিক, কারণ এখানে শিক্ষক
তার কি বলা যেতে পারে বরং এবং নৈতিক মূল্যবোধের উপরে কিন্তু জোর দেওয়া হয়। আর প্রকৃতিবাদের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে শিক্ষা প্রকৃতি নির্ভর, শিশু স্বাধীনভাবে বিকশিত হয়, কিন্তু পাঠ্যক্রমে এই বিষয়টি কিন্তু বা কারিকুলাম ফ্রেমিংয়ের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি সঠিক হচ্ছে না। আর কি মার্ক্সবাদ, তাহলে মার্ক্সবাদ সমাজকেন্দ্রিক শিক্ষা বলে, চাইল্ড সেন্ট্রিক শিক্ষার কথা বলে না। 18তে যে প্রশ্নটি রয়েছে এবার আমরা দেখব। দেখো কি বলছে, অবদমন কৌশলে কোনটি ঘটতে পারে? ব্যক্তি তার অতিপ্ত কামনা বাসনা অবচেতন স্তরে পাঠায়, নিজেকে অসুবিধাজনক পরিস্থিতি থেকে সরিয়ে নেয়, আর কি বলছে দৈহিক লক্ষণ মানসিক দ্বন্দ্বে রূপান্তরিত করে, আর অবদমিত কামনাকে সম্পূর্ণ বিপরীত আচরণে প্রকাশ করে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তাহলে বলছে রিপ্রেশন বা অবদমন কোন কৌশলে ঘটতে পারে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ব্যক্তি তার অতৃপ্ত কামনা বাসনাকে অবচেতন স্তরে পাঠায়। কারণটা কি না, কারণ দেখো এখানে যদি আমরা দেখি তাহলে এক্ষেত্রে ধরো ফ্রয়েডের যে রিপ্রেশন বা অবদমন যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু হচ্ছে কি একটি সবচেয়ে মৌলিক ইগো ডিফেন্স মেকানিজম কিন্তু এটি। তাহলে এখানে কি না, যেগুলো গ্রহণযোগ্য নয় বা কষ্টদায়ক বা চিন্তা কামনা স্মৃতি ইত্যাদিকে চেতন স্তর থেকে সরিয়ে নিয়ে গিয়ে অবচেতন মনে কিন্তু পাঠানো হয়, যাতে ব্যক্তি মানসিক ভারসাম্য বজায় রাখতে পারে। কারণ কীরকমভাবে, উদাহরণস্বরূপ আমরা কী জানতে পারি না, শৈশবের কোনো দুর্ঘটনা বা নির্যাতনের স্মৃতি আমরা মস্তিষ্কের অবচেতন স্তরে পাঠিয়ে দেয়। তাহলে কোনো ব্যর্থতা বা অপ্রিয় অভিজ্ঞতা কিন্তু বারবার মনে পড়ছে না। তো এখানে বলছে নিজেকে অসুবিধাজনক পরিস্থিতি থেকে আমরা কী হচ্ছে সরিয়ে নেয়। তাহলে দেখো এই বিষয়টি যদি আমরা দেখি তাহলে এই বিষয়টি কিন্তু আমাদের ক্ষেত্রে সঠিক নয়। তাহলে এটি কেন? কারণ এটি উইথড্রলের অংশ। আবার কি বলছে দৈহিক লক্ষণ মানসিক দ্বন্দ্বে রূপান্তর, এটা কনভার্সন, তাই এটিও সঠিক নয়। অবদমিত কামনাকে সম্পূর্ণ বিপরীত আচরণ, এটা কিন্তু রিঅ্যাকশন ইনফরমেশন, তাই এটা কিন্তু সঠিক নয়। এরপরে দেখো রয়েছে কোয়ার্টাইল ডিভিয়েশন পার্সেন্টাইলের সাথে সম্পর্কিত কি? বলছে P25 P100 P50 P75 P25 P50 আর P75 P25। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে কোয়ার্টাইল ডিভিয়েশনে কিউডির সূত্র আমরা কি জানি? তাহলে Q3 - Q1 / 2। তাহলে এখানে Q3 মানে আমরা কি P75কেই আমরা ধরছি 75 পার্সেন্টাইল, আর P25 মানে হচ্ছে গিয়ে 25 পার্সেন্টাইল। তাহলে সেই অর্থে তাহলে যদি আমরা দেখি তাহলে অপশান ডি P75 এবং P25 এটি হচ্ছে গিয়ে সঠিক। এরপরে যে প্রশ্নটি রয়েছে 20তে যে প্রশ্নটি রয়েছে রিগ্রেশন বা প্রত্যাবৃত্তির উদাহরণ কোনটি? তাহলে কি কি রয়েছে না, দেখো এখানে বলছে কলমের দোষ দিয়ে খারাপ হাতের লেখা ঢাকা, কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি শৈশবের আনন্দ নিয়ে চিন্তা করে, শিল্পকলা বা বিজ্ঞান চর্চার মধ্যে লিবিডো তৃপ্তি খোঁজা, আর নিজের ত্রুটিকে অন্যকে দায়ী করা বা নিজের ত্রুটি অন্যকে দায়ী করা। তাহলে এই যেগুলো অপশানগুলো রয়েছে তার মধ্যে কি হবে? তাহলে সঠিক উত্তর কী হবে? কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি শৈশবের আনন্দ নিয়ে চিন্তা করে। কিভাবে না, দেখো এখানে যদি ফ্রয়েডের যদি ডিফেন্স মেকানিজম আমরা দেখি, সেখানে রিগ্রেশনের কি যে মানসিক চাপের সময় কিন্তু শিশু কি করে তার শিশুসুলভ আচরণ বা ভাবনায় ফিরে যায়। তো আর যে বিষয়গুলো কি রয়েছে বলছে কলমের দোষ দিয়ে খারাপ হাতের লেখা ঢাকা, এটি কিন্তু আমাদের কি বলা যেতে পারে রিগ্রেশনের উদাহরণ নয়, তাই এটি ভুল। বলছে শিল্পকলা বা বিজ্ঞান চর্চার মধ্যে লিবিডোর তৃপ্ত খোঁজা, এটি কিন্তু সাপ্লিমেশন, এটা কিন্তু সঠিক নয়। আবার নিজের ত্রুটি অন্যকে দায়ী করা, এটি প্রজেকশন, তাই এটিও কিন্তু সঠিক নয় হয়েছে। এরপরে দেখো বলছে স্বল্প দৈর্ঘ্যের ভিডিও বা পডকাস্ট শিক্ষাক্ষেত্রে কিভাবে কার্যকর? স্বল্প দৈর্ঘ্যের যে ভিডিও বা পডকাস্ট সেটা শিক্ষাক্ষেত্রে কিভাবে কার্যকর হতে পারে? শুধুমাত্র শিক্ষকের বক্তৃতা সংরক্ষণে, শ্রাব্য দৃশ্য উপস্থাপন করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে শিক্ষা পৌঁছানো, কেবল মোবাইল ব্যবহারকারীর জন্য, শিক্ষার্থীর অভ্যাস পরিবর্তনের জন্য। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি শ্রাব্য দৃশ্য উপস্থাপন করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে শিক্ষা পৌঁছানো। এরপরে দেখো 22-এ যে প্রশ্ন রয়েছে ইনক্লুসিভ এডুকেশনের প্রধান লক্ষ্য কী? বলছে কেবল মেধাবী শিক্ষার্থীদের সুযোগ দেওয়া, উচ্চশিক্ষা কেবল শহরের মধ্যে সীমাবদ্ধ রাখা, প্রান্তিক ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূলধারায় আনা, আর বিদেশি শিক্ষার সুযোগ করে দেওয়া। তাহলে দেখো ইনক্লুসিভ এডুকেশন সমন্বয়িত বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তাহলে অন্তর্ভুক্তিমূলক নামকরণের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে বা শিক্ষার্থীদেরকে তার মূলধারায় ফিরিয়ে আনতে হবে, অর্থাৎ প্রতিবন্ধী এবং প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। তাহলে এরপরে আমরা যে প্রশ্ন রয়েছে 23-এর দিকে সেটা আমরা দেখব। দেখো 23-এ আমাদের একটি ছক আছে, কি রয়েছে ছক? সেখানে আমরা দেখতে পাচ্ছি, এটা আমি একটু ঠিক করে নিই। হ্যাঁ, ছকে বলছে আর্মি আলফা টেস্ট, MMPI, স্ট্রং VIP, ট্যাট, আর এখানে পার্সোনালিটি, গ্রুপ ইন্টেলিজেন্স, ইন্টারেস্ট, প্রজেক্টিভ টেস্ট। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তরগুলো আমরা একটু মিলিয়ে দেখে নেব। তাহলে কী হচ্ছে আর্মি আলফা টেস্ট, তাহলে গ্রুপ ইন্টেলিজেন্স টেস্ট,
তাহলে 2। তারপর রয়েছে MMPI, এটা একটি পার্সোনালিটির সঙ্গে সম্পর্কিত। স্ট্রং ভিআইপি ইন্টারেস্টের সঙ্গে সম্পর্কিত। আর ট্যাট প্রজেক্টিভ টেস্ট। তাহলে মানে আমরা স্বাভাবিকভাবে যদি দেখি তাহলে অপশান তাহলে 2, 1, 3, 4 তাহলে কোথায় রয়েছে 2, 1, 3, 4 তাহলে অপশান ডিতে। এরপরে দেখো পরে যে প্রশ্ন রয়েছে বলছে মিডিয়ান 50, Q1 40, Q3 60 তাহলে কিউডির মান কত। তাহলে দেখো এখানে যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ কিউডি নির্ণয় করতে বলা হচ্ছে। দেখো একটি বিষয় তোমাদের এখানে মিডিয়ান আছে, তাহলে মিডিয়ানের এখানে আমাদের কোনো ফাংশন নেই, তাহলে কিউডির ফর্মুলা প্রয়োগ করলেই তোমরা কিন্তু এই বিষয়টি এখানে করতে পারবে। তাহলে কিউডির অর্থাৎ ফর্মুলাতে আমরা কি দেখতে পেয়েছি না Q3 - Q1 / 2, তাহলে Q3-র মান কত আছে 40 এখানে সরি 60, আর Q1-এর মান আছে কত 40 মাইনাস করলে বাই তাহলে 20/2 সমান তাহলে কত 10। তাহলে সঠিক উত্তর তাহলে কি অপশান সি হয়েছে। এরপরে দেখো 25-এ যে প্রশ্নটি রয়েছে নির্দেশদান সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কৌশল কোনগুলি? বুদ্ধির অপেক্ষা, কেস স্টাডি, রেটিং স্কেল, সবগুলি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান ডি সবগুলি। সবগুলিই কিন্তু নির্দেশদান সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কৌশল হিসেবে কাজ করে। এরপরে দেখো 26-এ যে প্রশ্ন রয়েছে বলছে এ মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফ। এখানে কিছু বিখ্যাত গ্রন্থের নাম আর এখানে গ্রন্থকারের নাম দেওয়া আছে। বলছে দ্য হিউম্যান মাইন্ড, ম্যান এগেনস্ট হিমসেলফ, আর ইমোশনাল ইন্টেলিজেন্স, এ সাইকোলজিক্যাল ইন্টারপ্রিটেশন, প্যাটার্ন অ্যান্ড গ্রোথ ইন পার্সোনালিটি। তাহলে এই যে বিষয়গুলো রয়েছে আমরা এবার একটু মিলিয়ে দেখব কোন লেখক কোন বিখ্যাত বইটি লিখেছেন। প্রথমে কি রয়েছে এ মাইন্ড অফ দ্যাট ফাউন্ড ইটসেলফ, তাহলে এটি কিন্তু ক্লিফোর্ড পিয়ার্সের লেখা। এরপর হচ্ছে এ দ্য হিউম্যান মাইন্ড, ম্যান এগেনস্ট হিমসেলফ, এটি কিন্তু মেনেঞ্জারের লেখা অপশান 2। তারপর ইমোশনাল ইন্টেলিজেন্স সোজাসুজি ড্যানিয়েল গোলম্যানের লেখা। আর কি বলছে সাইকোলজিক্যাল ইন্টারপ্রিটেশন, প্যাটার্ন অ্যান্ড গ্রোথ ইন পার্সোনালিটি, এটা কিন্তু গর্ডন আলপন্ডারের। তাহলে সোজাসুজি 1, 2, 3, 4 অর্থাৎ অপশান এ হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর। এবং 27-এ দেখো যে প্রশ্নটি রয়েছে বিশ্ববিদ্যালয় কমিশন অনুযায়ী ধর্মশিক্ষা সংক্রান্ত কোন তথ্যটি সঠিক? ডিগ্রি কোর্সের প্রথম বছর পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগুরুদের জীবনী পাঠ, দ্বিতীয় বছর ধর্মগ্রন্থগুলি বাণী আলোচনা, তৃতীয় বছর কিন্তু ধর্মতত্ত্বের মূল সমস্যা নিয়ে আলোচনা, আর ডিতে সবকটি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে স্বাভাবিকভাবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অবশ্যই ডি সবকটি সঠিক উত্তর। 28-এ যে প্রশ্ন রয়েছে এডুকেশন ফর উইকার সেকশন বলতে কী বোঝানো হয়? আর্থিক এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া গোষ্ঠী, বিদেশি ছাত্রছাত্রী, কেবল ধনী গোষ্ঠী, আর শহরে জনগোষ্ঠী। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর অপশান এ আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া গোষ্ঠী হয়েছে। কারণ উইকার সেকশন মানে সমাজে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, তো এদেরকে আমরা বলি আর্থিক এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া গোষ্ঠী। 29-এর দাগে যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে দেখো বলছে XY এর মধ্যে স্বগতি স্বগাঙ্কের মান 0.99 হলে XY এর মধ্যে সম্পর্ক কী হবে? XY এর মধ্যে ঋণাত্মক সম্পর্ক বর্তমান এবং তা অতি উচ্চমানের, শূন্য সম্পর্ক আর অতি উচ্চমানের ধনাত্মক সম্পর্ক বর্তমান, আর XY এর মধ্যে অতি সাধারণ মানের ধনাত্মক সম্পর্ক বর্তমান। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো যদি আমরা দেখি এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? X ও Y এর মধ্যে অতি উচ্চমানের ধনাত্মক সম্পর্ক বর্তমান, অর্থাৎ অপশান সি হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর। তাই তো, কারণ আমাদের যে পার্সেন্টেজের যে মান যে রয়েছে সেখানে আমরা জানি কোরিলেশনের, সেই কোরিলেশনের মান অনুসারে 0.99 এটি কিন্তু একটি মানে শক্তিশালী ধনাত্মক সম্পর্ক অত্যন্ত। কারণটা কি না, কারণ এর মান 1-এর কাছাকাছি। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি সিআরসি সংক্রান্ত কোনটি সঠিক? শিক্ষার্থীর সমস্ত রকমের তথ্য লিপিবদ্ধ রাখে, সিআরসি প্রস্তুতিতে অভিভাবক, প্রতিবেশী, শিক্ষক, শিক্ষার্থীর বন্ধু সকলকে প্রয়োজন, শিক্ষার্থীর শারীরিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক সব রকমের বৈশিষ্ট্য বিকাশের কথা জানা যায়, আর সবগুলি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান ডি সঠিক, অর্থাৎ সবগুলি, অর্থাৎ সিআরসি। তাহলে একে কি বলা হয়? কিউমুলেটিভ রেকর্ড কার্ড। তো এখানে যদি আমরা দেখি তাহলে এই যা যা তথ্য থাকে সবগুলিই কিন্তু সঠিক। তাহলে এই ছিল 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর, যেগুলি তোমাদের প্রস্তুতিতে খুবই সাহায্য করবে। পরবর্তীকালে আমি একটি 60টি MCQ প্রশ্ন এবং তার উত্তরের মক টেস্টের ভিডিও নিয়ে আসব আগামীকাল। সেই ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসব। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।